আজও কেউ বুঝে উঠতে পারেনি। সেই মহাকাশের একটা ছোট্ট বিন্দু এই পৃথিবী, কিন্তু বিজ্ঞানের কল্যাণে আজ আমরা জানি যে মহাকাশের অখণ্ড পর্দার পিছনে রয়েছে আরো অজস্র গ্রহ, নক্ষত্র। পৃথিবীর মতোই সেসব গ্রহে রয়েছে প্রাণের অস্তিত্ব। আজ তেমনই একটা গ্রহের গল্প বলতে চলেছি, যেখানেও রয়েছে প্রাণের অস্তিত্ব, রয়েছে ক্ষমতার দম্ভ, রয়েছে শক্তিশালীর অত্যাচার, আর রয়েছে এমন একজন বীর যে করবে এই অত্যাচারের বিনাশ, যে নিয়ে আসবে শান্তির বার্তা। পৃথিবী থেকে অজস্র আলোক বর্ষ দূরের এক গ্রহ মার্কাস। এই গ্রহের মানুষদের রয়েছে তাক লাগানো সব অলৌকিক ক্ষমতা। এখানে যার ক্ষমতা বেশি সে বাকিদের উপর রাজত্ব করে, নিজের ইচ্ছে মতন আইন কানুন তৈরি করতে পারে, আর দুর্বলকে সেই সব আইন মেনে চলতে হয়। মার্কাসের বিখ্যাত রাজ্য ওহান সাম্রাজ্যে ম্যাসিডোরিয়া নামের শহরে আজ উৎসবের পরিবেশ। শহরের চারিদিকে প্রচন্ড ভিড়, মানুষের মাথা ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এই ভিড়ের গন্তব্যস্থল একটাই, ম্যাসিডোরিয়া শহরের কেন্দ্র। এইখানেই রয়েছে বিশাল ক্রীড়া প্রাঙ্গণ। এখানে প্রতি বছর এই দেশের জনগণের শক্তি পরীক্ষা করা হয়। ম্যাসিডোরিয়ার ক্রীড়া প্রাঙ্গণে রয়েছে শক্তি স্তম্ভ নামে এক অলৌকিক যন্ত্র, যা মানুষের ভিতরের শক্তি পরীক্ষা করে। এই ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে বিক্রম নামের এক যুবক। 3 বছর আগে সে 9খানা শক্তি চক্র পেয়েছিল। পুরো ম্যাসিডোরিয়ায় তার চেয়ে বেশি শক্তিশালী কেউ ছিল না। কিন্তু হঠাৎ কোনো এক অজানা কারণে তার শক্তি কমে এসে দাঁড়ায় মাত্র 3টি শক্তি চক্রে। সেই থেকে বিক্রম 3 বছর ধরে রাত দিন পরিশ্রম করে চলেছে তার হারিয়ে যাওয়া 9টি শক্তি চক্র ফিরে পাওয়ার জন্য। আর আজ বিক্রমের অগ্নি পরীক্ষা। এখানে আসা হাজার হাজার লোকের মতোই সেও শক্তির পরীক্ষা দিতে এসেছে। এত লোকের ভিড়ে বিক্রম নিজেকে শান্ত রাখতে চেষ্টা করলো। হাতের মুঠো শক্ত করে সে নিজেকে আশ্বাস দিয়ে বলল, এবছর আমি প্রাণপণ চেষ্টা করেছি, এবছর আমি আবার 9খানা শক্তি চক্র ফিরে পাবো, আমি আবার শূন্য থেকে সেরার সেরা হতে পারবো। তখনই দৈববাণীর মতন একটা ঘোষণা শোনা গেল, শক্তি স্তম্ভে নিজের শক্তি পরীক্ষা করতে এবার আসবে বিক্রম। বিক্রম ভিড় ঠেলে বিশাল শক্তি স্তম্ভের দিকে এগিয়ে গেল। তার মাথায় তখন হাজার স্মৃতির ভিড়। মাত্র 4 বছর বয়স থেকেই সে শক্তি পরীক্ষার অনুশীলন দিতে শুরু করে দিয়েছিল। শক্তি পরীক্ষার জন্য লেখাপড়া, রাজনীতি, যুদ্ধবিদ্যা সবকিছুই সে মন দিয়ে শিখেছে। 10 বছর বয়স হতে না হতেই সে শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। সে খুব কম সময়ের মধ্যেই 9টি শক্তি চক্র পেয়ে একলব্য উপাধির অধিকারী হয়। সে জায়গা করে নেয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ যোদ্ধাদের দল শৌর্য দলে। সাম্রাজ্যের 100 বছরের ইতিহাসে মাত্র 11 বছর বয়সে এত সাফল্য কেউ কখনো পায়নি। এইসব ভাবতে ভাবতেই বিক্রম শক্তি স্তম্ভের সামনে গিয়ে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে স্তম্ভের মাঝে একটা পাথর জ্বলজ্বল করে উঠল। সেই শক্তি চক্রের পাথরের উপরে বিক্রম যেই নিজের ডান হাত রাখলো, বিক্রমের শক্তি গণনা শুরু হয়ে গেল। কয়েক মুহূর্ত পর চারিদিকের নিস্তব্ধতাকে চিরে একটা যান্ত্রিক আওয়াজ বলে উঠল, বিক্রম পেয়েছে 3টি শক্তি চক্র, এবারেও বিক্রমের শক্তি প্রদর্শন নিরাশাজনক। বিক্রমের পায়ের নিচের মাটি যেন কেঁপে উঠল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারলো না, কিন্তু চোখ খুলে দেখলো শক্তি স্তম্ভে লেখা আছে বিক্রম 3টি শক্তি চক্র। তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সে আরো 2-3 বার নিজের হাত শক্তি স্তম্ভে রাখলো, কিন্তু শক্তি স্তম্ভের ফলাফল পরিবর্তন হলো না। এমন সময় ভিড়ের মধ্যে থেকে কেউ একজন চিৎকার করে বলল, আরে অপদার্থ, এবার নিচে চলে আয়। বারবার শক্তি স্তম্ভে হাত রাখলেই যদি শক্তি চক্র বেড়ে যেত, তাহলে গত 3 বছরেই অনেক কিছু হয়ে যেত। ভিড়ের মধ্যেই অনেকে হাসতে শুরু করে দিল। এই হাসি আর অপমান তীরের মতন বিক্রমের মনে বিঁধল। বিক্রম মাথা নিচু করে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। ভিড়ের মধ্যে কেউ কেউ এবার কটূক্তি করতে শুরু করলো, বিক্রম, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই অপদার্থ ছিলিস, অপদার্থ আছিস, আর অপদার্থই থাকবি। একবার ভুল করে 9টা চক্র পেয়ে গেলেই কেউ হিরো হয়ে যায় না। আরেকজন বলে উঠলো, আরে বিক্রম আসলে শৌর্য দলের সদস্যর নামে কলঙ্ক, কোনো মূল্যই নেই। বাবা তো শৌর্য দলের দলপতি অরেন্দ্র, ওই জন্যই তো সুযোগ পেয়েছে, নয়তো কবে একে ম্যাসিডোরিয়া থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো। এইসব নোংরা মন্তব্য শুনে বিক্রম রাগে দুঃখে অস্থির হয়ে উঠল। তার বুক কষ্টে মোচড় দিয়ে উঠল। তার হতাশা চোখে মুখে ফুটে উঠেছিল। বিক্রমের সবচেয়ে কাছের বন্ধু ইরা, যে ভিড়ে দাঁড়িয়ে এইসব শুনছিল, তাড়াতাড়ি চলে গেল বিক্রমের কাছে।
ইরার চোখে চোখ রাখতেই বিক্রমের অস্থিরতা খানিকটা কমল। দুজনে প্রাঙ্গণের বাইরে বেরিয়ে এলো। বিক্রম নিজের বাড়ি সৌর্য মহলের দিকে এগোচ্ছে। ইরা এই সময় বিক্রমের হতাশ মুখটা দেখে তার মনোবল বাড়ানোর চেষ্টা করলো। সে শান্তভাবে বলল, বিক্রম, তুই এইসব বাজে লোকের বাজে কথায় কান দিস না। আমি তোকে বিশ্বাস করি। আমি জানি একদিন না একদিন তুই একলব্য উপাধি আবার পাবি। ইরা তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করতে থাকলো, অথচ বিক্রমের কানে একটা কথাও ঢুকলো না। তার মনে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, কেন কেন এত পরিশ্রমের পরেও তার শক্তিচক্র বাড়ছে না। বিক্রম খুব দ্রুতই বুঝতে পারবে যে দুঃখ আর সমস্যা কখনো একা আসে না। তার বাড়িতেও একটা নতুন সমস্যার আগমন হতে চলেছে। বিক্রম আর ইরা সৌর্য মহলে পৌঁছে গেল। বিক্রমের বাবা অরেন্দ্র সৌর্য দলের দলপতি। তিনি মহলের অন্দরেই দলের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন। ছেলের বিষণ্ণ মুখ দেখে তিনি শক্তিস্তম্ভে কি হয়েছে সব বুঝে গেলেন। অরেন্দ্র ছেলের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, আরে বাবা, এত হতাশ হওয়ার কিচ্ছু নেই। তুমি সৌর্য দলের নেতা অরেন্দ্রর ছেলে, তুমি পরের বার সফল হবেই। সৌর্য মহলের দরবারে বসে থাকা সবাই বিক্রমের দিকে দেখছে। হঠাৎ নীল রঙের পোশাক পরা একটা মেয়ে লম্বা লম্বা পা ফেলে মহলের দরবারে প্রবেশ করলো। মেয়েটির নাম রিয়া জনক। ওহান সাম্রাজ্যে সৌর্য দলের মতন আরো অনেক শক্তিশালী দল ছিল। তাদের মধ্যে একটি দলের নাম জনক দল। রিয়া সেই জনক দলের ভবিষ্যৎ দলনেত্রী। রিয়ার ঠাকুরদা ওহান সাম্রাজ্যের একজন সাহসী সেনাপতি ছিলেন। রিয়াকে সামনে দেখে অরেন্দ্র সহ দরবারের সবাই অবাক হয়ে গেল। তার আসার পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে। তাকে দরবারে আসতে দেখে অরেন্দ্র তাকে সাদর অভ্যর্থনা করে বললেন, সুস্বাগতম রিয়া। কোনো চিঠি নেই, খবর নেই, হঠাৎ চলে এলে। অরেন্দ্রর কথা শুনে রিয়া দুবার তালি বাজালো। এই ইশারা পেতেই তার দেহরক্ষীরা সামনে এগিয়ে এলো। একজনের হাতে একটা সবুজ বাক্স ছিল। বাক্সর দিকে তাকিয়ে রিয়া এবার তীক্ষ্ণ কর্কশ স্বরে বলতে শুরু করলো, আমি খবর পেয়েছি এই বছরেও বিক্রম শক্তি পরীক্ষায় ব্যর্থ হয়েছে। আমি তার জন্য একটা বিশেষ জিনিস নিয়ে এসেছি। এটা খেলে বিক্রম তার হারানো শক্তি ফিরে পাবে। অরেন্দ্র একবার বিক্রমের দিকে তাকালেন, তারপর রিয়ার দিকে তাকালেন, তারপর একটু গম্ভীর হয়ে বললেন, কিন্তু রিয়া, এই উপহার এখন গ্রহণ করা সম্ভব নয়। তাছাড়া তুমি আর কিছুদিন পরেই আমাদের পরিবারের সদস্য হতে চলেছ। এইসব উপহারের কোনো প্রয়োজনই নেই। অরেন্দ্রর কথা শেষ হওয়ার আগেই একজন দেহরক্ষী সবুজ বাক্সটা খুলে দিল। বাক্সে সবুজ রঙের তরল ভর্তি একটা শিশি রয়েছে। দরবারে উপস্থিত সবাই এই তরলটিকে চিনতে পারল। অরেন্দ্র অবাক হয়ে তরলের দিকে তাকিয়ে বললেন, চমৎকারী শরবত। এটা তো অনেক দামি ওষুধ। তোমার কাছ থেকে এত দামি উপহার আমরা কিছুতেই নিতে পারবো না। অরেন্দ্রর কথা শেষ হওয়ার আগেই রিয়া বলতে শুরু করলো, আপনি তো জানেন যে চমৎকারী শরবতের অলৌকিক ক্ষমতা রয়েছে। এই ওষুধ বিক্রমের এখন দরকার। শহরের লোকজন নিন্দে করছে, বিক্রমকে নিয়ে হাজার রকমের কথা উঠছে। অরেন্দ্র এবার শান্ত স্বরে বললেন, আমি জানি রিয়া, আর আমি এটাও জানি যে এই ওষুধের অনেক গুণ আছে। কিন্তু বিক্রম আপাতত যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে এই ওষুধে ওর কোনো উপকার হবে না। আর তাছাড়া বিক্রমের শরীরে এখন আর 9টা শক্তিচক্র নেই। এইরকম অবস্থায় সে যদি ওষুধটা খায়, তাহলে ওর শক্তি আরো কমে যাবে। রিয়া এবার অপমানের সুরে বলে উঠল, শক্তি কমে 3 শক্তিচক্রে এসে গেছে, আর কত কমবে? হারানোর মতন আর কিছু কি বাকি আছে? অরেন্দ্র কিছু বলতে যাবে, তখনই বিক্রম তাকে থামিয়ে দিল। এতক্ষণ বিক্রম চুপচাপ ছিল। এবার সে বলে উঠল, আমি এইসব চমৎকারী ওষুধ খাবো না। তুমি কিভাবে ভাবলে রিয়া আমি এইভাবে নিজের শক্তি বাড়াবো? রিয়ার সাথে সাথেই কর্কশ গলায় উত্তর দিল, তাই নাকি? তাহলে কিভাবে শক্তি বাড়াবে? এমনি এমনি তো আর শক্তি চক্র পাওয়া যাবে না। পাওয়ার হলে গত 3 বছরেই পেতে। বিক্রম রিয়ার কথার কোনো উত্তর দিতে পারল না। রিয়া অরেন্দ্রর কাছে চলে গেল, শান্তভাবে বলল, বেশ, আপনি না হয় আমার থেকে উপহার নিতে চান না, ঠিক আছে, কিন্তু আমি আপনার কাছে কিছু চাই। আপনি দিতে পারবেন? অরেন্দ্র সাথে সাথে উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন দেব না? তুমি যা চাইবে তাই দেব।
রিয়া বিনা দ্বিধায় উত্তর দিল, বহু বছর আগে আমাদের পরিবারের পূর্বপুরুষেরা বিক্রম আর আমার বিয়ে ঠিক করেছিলেন। আমি আজ সেই সম্পর্ক ভাঙতে চাই। রিয়ার মুখে এই কথা শুনে অরেন্দ্র, বিক্রম এবং সভায় বসে থাকা সবাই হতভম্ব হয়ে গেল। অস্বস্তিকর নীরবতা সমস্ত সভাঘরকে আচ্ছন্ন করল। নীরবতা ভেঙে গর্জে উঠলেন অরেন্দ্র। গম্ভীর কণ্ঠে বললেন, রিয়া, তুমি কি জানো তুমি কি বলছো? আমাদের পূর্বপুরুষেরা এই সম্বন্ধ ঠিক করেছিলেন। তুমি সেই সম্পর্ক ভাঙার কথা বলছো কোন সাহসে? তুমি জানো না সমাজে আমাদের মান সম্মান নষ্ট হবে? অরেন্দ্রর রাগ দেখে রিয়া একদমই ভয় পেল না। সে একেবারে নিশ্চিন্ত ভাবে বলল, আমাদের পূর্বপুরুষেরা সম্বন্ধ করেছেন তাতে কি হয়েছে? যখন সম্বন্ধ হয়েছিল আর এখনকার সময়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমাদের পরিবারের কাছে এখন আকাশ ছোঁয়া শক্তি, আর বিক্রম তো গত 3 বছর ধরে সেই 3 শক্তি চক্রে আটকে রয়েছে। বিক্রমের রাগে ফেটে পড়তে ইচ্ছে করলো। রিয়ার কথা তখনও শেষ হয়নি। রিয়া আবার বলতে শুরু করলো, আমি জনক দলের ভবিষ্যৎ নেত্রী, তাই কোনো দুর্বল লোকের সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। এখনই সম্পর্ক ভেঙে দেওয়াটা সঠিক সিদ্ধান্ত। এইবার অরেন্দ্র বললেন, এখন বুঝলাম তোমার আসল মতলব। তুমি এখন এই সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী নেত্রী হতে চাও, তাই এই সম্বন্ধ ভাঙতে চলে এসেছো। এবার রিয়া নির্লজ্জ ভাবে উত্তর দিল, তাহলে আপনি বলুন আমি কিভাবে এই রকম অপদার্থকে বিয়ে করব, যে গত 3 বছর ধরে নিজের শক্তি বাড়াতে পারছে না? কারোর কাছে রিয়ার এই কথা কোনো উত্তর ছিল না। রিয়া এবার চমৎকারী শরবত অরেন্দ্রর হাতে দিয়ে বলল, সম্পর্কটা ভেঙে দিন, আপনারও ভালো আমারও ভালো। বিক্রমের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। বিক্রম এবার রিয়ার চোখে চোখ রেখে বলল, ঠিক আছে, তুমি সম্পর্ক ভাঙতে চাও তাই না? বেশ, এ সম্পর্ক অবশ্যই ভাঙবে। বিক্রমের এই কথা শুনে সভায় উপস্থিত সবাই হাঁ করে ওদের দুজনের মুখের দিকে তাকিয়ে রইল। বিক্রম আবার বলতে শুরু করলো, কিন্তু এই সম্পর্ক ভাঙার আগে আমি তোমাকে বিয়ে করব, আর তারপর এই বিয়ে ভেঙে দিয়ে তোমার সাথে চিরদিনের জন্য সম্পর্ক শেষ করে দেব। বলো রাজি? বিক্রমের এমন কথা শুনে রিয়া রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এসব কি বাজে কথা বলছো? তুমি জানো আমাদের পরিবারের নামে লোকজন ছিছি করবে। এবার বিক্রম শান্ত গলায় বলল, ও, লোক ছিছি করবে তাই তো? বেশ, বদনাম যখন হবেই তখন দুজনের পরিবারের একসাথে হওয়াই তো ভালো। অহংকার নিয়ে রিয়া বলে উঠল, আমি বিশ্বাস করতে পারছি না বিক্রম, আমি বিশ্বাস করতে পারছি না তুমি কি সেই বিক্রম যাকে আমি কয়েক বছর আগে চিনতাম। বিক্রম ঠিক একই সুরে বলতে শুরু করলো, আমিও বিশ্বাস করতে পারছি না যে তুমি ওষুধ উপহারের বাহানায় সম্পর্ক ভাঙতে চলে এসেছো। কথা বলতে বলতে বিক্রম আর রিয়া দুজনেই প্রায় মারমুখী হয়ে উঠল। দুজনের চোখেই আগুন দেখা যাচ্ছিল। পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখেই রিয়ার দেহরক্ষীরা তার সামনে চলে এলো, কিন্তু রিয়া তাদের হাতের ইশারা করে থামিয়ে দিল। রিয়া এবার শান্তভাবে বলল, একটা উপায় আছে, সম্পর্ক থাকবে না ভাঙবে সেটা এই উপায়ে ঠিক করা যেতে পারে। বিক্রম জিজ্ঞেস করলো, কি করতে চাও? রিয়া বলল, 3 বছর। আমি তোমাকে 3 বছর সময় দিলাম, তারপর আমাদের মধ্যে শক্তির লড়াই হবে। আমি যদি শক্তি পরীক্ষায় জয়লাভ করি তাহলে তোমাকে সম্পর্ক ভাঙতে হবে, আর তুমি জিতলে তুমি যা চাও তাই হবে। রিয়ার কথা শুনে সৌর্য মহলে দম বন্ধ করার নীরবতা নেমে এলো। সবার চোখ এখন বিক্রমের উপর। বিক্রম কি নিজের বাগদত্তা রিয়ার শর্ত মেনে নেবে? আর কেন কেন গত 3 বছর ধরে বিক্রমের শক্তি বাড়ছে না? কোন গভীর রহস্য রয়েছে এর পিছনে? কিভাবে বিক্রম নিজের থেকে শক্তিশালী রিয়ার সাথে লড়াই করবে? এর পরের গল্প